পরিবেশবিদ্যার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আলোচনা করা হবে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষার শক্তির ব্যবহার জীবনশৈলীর গুণগত মাপকাঠি টপিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। যে প্রশ্ন উত্তরগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্ন উত্তর খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যে প্রশ্ন উত্তরগুলো রাখা হয়েছে তোমরা বোঝার চেষ্টা করো, প্রয়োজনে খাতার মধ্যে লিখে নিতে পারো। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে মান 2-এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে সেই সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় মান 2-এর এবং মান 6-এর প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলো কি প্রশ্ন তোমরা পড়ে যাবে সেই প্রশ্নগুলো নিয়েই তোমাদের সামনে আলোচনা করে দিব। তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখো আর পারলে খাতার মধ্যে টুকে নিতে পারো। পাশাপাশি একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। দেখো, মান 2-এর যে প্রথম প্রশ্নটা আছে, জীবনশৈলীর মূল ধারাগুলি কি কি। তো দেখো, জীবনশৈলীর মূল ধারাগুলো কি কি। 1 নম্বর হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রিক জীবনশৈলী, কর্মকেন্দ্রিক জীবনশৈলী, সমাজকেন্দ্রিক জীবনশৈলী, পছন্দভিত্তিক জীবনশৈলী। তো এগুলো হচ্ছে জীবনশৈলীর মূল ধারা। স্বাস্থ্যকেন্দ্রিক, কর্মকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক, পছন্দভিত্তিক, এই সমস্ত জীবনশৈলীর মূল ধারা। নেক্সট প্রশ্নটা দেখো কি আছে, শিক্ষাক্ষেত্রে শক্তির ব্যবহার আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে, এখানে শুধু শিক্ষাক্ষেত্রে বলা হয়েছে। তো আধুনিক যুগে শিক্ষাক্ষেত্রে শক্তির ব্যবহার কিন্তু অপরিসীম। তোমরা প্রত্যেকে জানছো যে শক্তির ব্যবহার শিক্ষাক্ষেত্রে প্রচুর পরিমাণে হয়ে থাকে। তো কি ব্যবহার করা হয় শক্তি, কোন কোন ক্ষেত্রে শক্তি ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে পরপর আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। যে শক্তির ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে শক্তির বিবিধ ব্যবহারগুলি আলোচনা করা হলো। কি বিবিধ ব্যবহার দেখে নাও পরপর। ইন্টারনেটের যুগে শিক্ষা ব্যবস্থায় কম্পিউটার চালু রাখার জন্য। দেখো, ইন্টারনেটের যুগ, এই ইন্টারনেটের যুগে কি হয় যে শিক্ষা ব্যবস্থায় অর্থাৎ এডুকেশনের ক্ষেত্রে যে কম্পিউটার চালু রাখা হয়। তো কম্পিউটার চালু করতে হলে কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন, অর্থাৎ কোন শক্তি? বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয়। তাহলে সেক্ষেত্রে শক্তির ব্যবহার হয়। নেক্সট 2 নম্বর হচ্ছে উন্নত প্রথায় শিক্ষাদানের ক্ষেত্রে প্রজেক্টর, স্মার্ট বোর্ড ব্যবহার করার জন্য। দেখো, যুগের পরিবর্তন ঘটেছে, এখন নতুন নতুন পদ্ধতি শিক্ষাদান দেওয়া হচ্ছে। যেমন এখন বর্তমানে যে শিক্ষা ব্যবস্থায় যে প্রজেক্টর, তারপর স্মার্ট বোর্ড, এগুলো ব্যবহার করা হয়, তার ফলে কি শিক্ষাদানে সুবিধা হয়। তো সেক্ষেত্রে এই যে প্রজেক্টরে বলো কিংবা স্মার্ট বোর্ডেই বলো, সেই স্মার্ট বোর্ড কিংবা প্রজেক্টর চালনা করার জন্য কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন, অর্থাৎ বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয়ে থাকে। নেক্সট হচ্ছে শ্রেণীকক্ষে আলো, বৈদ্যুতিক পাখা, এয়ার কন্ডিশনার চালু রাখার জন্য ব্যবহার করা হয়, শক্তির ব্যবহার করা হয়। দেখো, শ্রেণীকক্ষে যে তোমাদের যে ক্লাসরুমে কি বৈদ্যুতিক গরমের সময় বৈদ্যুতিক পাখা চালানো হয়, তাছাড়া কি আলো দরকার হয়। তাছাড়া কিছু প্রাইভেট স্কুলগুলোতে এয়ার কন্ডিশনার চালু রাখা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয়। নেক্সট 4 নম্বর পয়েন্টটা কি বলেছে, আধুনিক শিক্ষা ব্যবস্থায় অনলাইন ক্লাস, অনলাইন পরীক্ষা প্রভৃতি ক্ষেত্রে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়। বর্তমান যুগে যে অনলাইন ক্লাস করানো হয়, যেভাবে আমি তোমাদেরকে অনলাইন ক্লাস করাচ্ছি, মোবাইলে ক্লাসগুলো দিচ্ছি, তো মোবাইল ক্লাসটা দেওয়ার জন্য ভিডিও রেকর্ডিং করতে হয়, রেকর্ডিং করে কী হয় ইউটিউবে আপলোড করতে হয়। তার জন্য মোবাইলে কী থাকা দরকার? চার্জ থাকা দরকার, অর্থাৎ চার্জ না থাকলে মোবাইল কিন্তু কাজ করবে না। তাহলে সেই চার্জ করার জন্য কিসের প্রয়োজন হয়েছে? বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয়েছে। তাছাড়া অনলাইনে কিছু পরীক্ষা হয়, বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষাগুলো কি হয় যে অনলাইনে দিতে হয়। যেরকম রেলের যে পরীক্ষাগুলো হয়, কম্পিটিটিভ এক্সামগুলো, সেগুলো কিন্তু অনলাইনে দিতে হয়। তাছাড়া কি নেট পরীক্ষা অনলাইনে দিতে হয়। তাছাড়া আরও বিভিন্ন পরীক্ষা যেগুলো অনলাইনে দিতে হয়। তো সেক্ষেত্রে কিসের প্রয়োজন হয়? যে অনলাইনে পরীক্ষা দিতে কম্পিউটারের মাধ্যমে দিতে হয়। তো কম্পিউটার চালানোর জন্য কিসের প্রয়োজন হয়? বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়। তাহলে সেক্ষেত্রে কি শক্তি কিন্তু অপরিহার্য। তাই দেখা যায় শিক্ষাক্ষেত্রে শক্তির ব্যবহার কিন্তু অত্যাধিক মাত্রায় প্রয়োজন হয়। দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মানব উন্নয়ন সূচক বা HDI কি, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচকটা কি। দেখো, এই প্রশ্নের উত্তরটা আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, দেখো আমি নোটসগুলো তোমরা যদি এই যে নোটসগুলো তৈরি করা হচ্ছে, এই নোটসগুলো তোমরা নিতে যদি চাও, তাছাড়া তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, সেখানে তোমরা মেসেজ করতে পারো। আমি তোমাদের সঙ্গে ঠিক সময় যোগাযোগ করে নিব, কীভাবে তোমরা নোটসগুলো পাবে সে সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। এই টপিক থেকে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হচ্ছে, যে 4-5টা প্রশ্ন উত্তর আলোচনা করা হচ্ছে, সেখানে কিন্তু তোমরা একাধিক প্রশ্ন উত্তর পাবে। ওকে, তো দেখো আলোচনা করছি মানব উন্নয়ন সূচক কি বা HDI কি, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কি। মানব উন্নয়ন সূচক হলো একটি পরিসংখ্যান
যা জাতিসংঘ কর্তৃক 1990 সাল থেকে বিভিন্ন দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের স্তর পরিমাপ করার জন্য তৈরি এবং সংকলিত হয়েছে। এই সূচক তৈরির মূল উদ্দেশ্য কোনো দেশের জনসাধারণের জন্য সমৃদ্ধ, দীর্ঘ, স্বাস্থ্য এবং সৃজনশীল জীবন অতিবাহিত করার জন্য একটি আদর্শ পরিবেশ গড়ে তোলা। এটা হচ্ছে গিয়ে মানব উন্নয়ন সূচক। তো এখানে তোমাদের কিছু একটা বিষয় মনে রাখতে হবে যে 2023 সালের ইউএনডিপি রিপোর্ট অনুযায়ী, অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর রিপোর্ট অনুযায়ী এইচডিআই অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে প্রথম স্থান যার হচ্ছে সুইজারল্যান্ড, আর সর্বনিম্ন হচ্ছে স্থান কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্র। তার এইচডি এর মানটা হচ্ছে 0.394, আর যেটা সর্বোচ্চ বললাম সুইজারল্যান্ডে, এর এইচডি এর মানটা হচ্ছে কত, এই যে 0.967। আর ভারতের স্থানটা এই প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে, ভারতের স্থান হচ্ছে কত 193, অর্থাৎ 193। ভারতের এইচডি এর মানটা হচ্ছে 0.633। এরপর নেক্সট প্রশ্ন দেখো, মানব উন্নয়ন সূচকের উপাদানগুলি কি কি? মানব উন্নয়ন সূচকের উপাদানগুলি কি কি? অথবা এই প্রশ্নটা থাকতে পারে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কোন কোন সূচকগুলি ব্যবহার করা হয়। তো এই সূচকগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো আমি পরপর আলোচনা করে দিচ্ছি। মানব উন্নয়ন সূচক নিম্নলিখিত 4টি বিষয়ের উপর নিবদ্ধ করে প্রতিটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন পরিমাপ করে। গড় স্কুলে পড়ার বছর, স্কুলে পড়ার প্রত্যাশিত বছর, জন্মের সময় আয়ু এবং মাথাপিছু মোট জাতীয় আয় অর্থাৎ গ্রস ন্যাশনাল ইনকাম। তো এগুলো হচ্ছে মানব উন্নয়ন সূচক। তোমাদেরকে কিন্তু পরপর ভালো করে মনে রাখবে কি কি বলা হলো। দেখো, স্কুলে পড়ার বছর, স্কুলে পড়ার প্রত্যাশিত বছর, জন্মের সময় আয়ু, মাথাপিছু মোট জাতীয় আয়, এই পয়েন্টগুলো লিখতে হবে। এগুলো সব হচ্ছে গিয়ে মানব উন্নয়ন সূচক। এরপর নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে কুজনেট কার্ভ কি? কুজনেট কার্ভ কি? দেখো, কুজনেট বক্ররেখা হলো উন্নয়নের সঙ্গে সম্পর্ক চরমে পরিবেশের উপর অর্থনৈতিক উন্নয়নের প্রভাব সম্পর্কিত রেখা। এই রেখা উল্টানো ইউ আকৃতির। এই রেখার চিত্রে অনুভূমিক অক্ষে এক্স বরাবর উন্নয়ন, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে পরিবেশের উপর উন্নয়নের প্রভাব ও ক্ষয়ক্ষতি দেখানো হয়। 1991 সালে অধ্যাপক গ্রসম্যান এবং ক্রুয়েগার প্রথম ইকেসি অর্থাৎ এনভায়রনমেন্টাল কোজনেট কার্ভের ধারণা দেন। তো উন্নয়ন অর্থাৎ দেখো, এই যে এটা হচ্ছে গিয়ে এক্স, এটা হচ্ছে গিয়ে ওয়াই, এটা ও বিন্দু হবে। এক্স অক্ষ বরাবর বলা হচ্ছে উন্নয়ন, আর ওয়াই অক্ষ বরাবর, এই যে ওয়াই অক্ষ বরাবর কি থাকবে, পরিবেশের উপর উন্নয়নের প্রভাব, ক্ষয়ক্ষতি, এগুলো দেখানো হয়। সেটা দেখতে কীরকম হয়, অনেকটা ইউ অক্ষরের মতো এইভাবে হয় কার্ভটা। তোমরা পরীক্ষায় চিত্রটা আঁকতে পারো, কিন্তু তোমাদেরকে এখানে লিখে দিতে হবে কি, যে এরা হচ্ছে গিয়ে উন্নয়ন আর উন্নয়নের উপর পরিবেশের প্রভাব, এই যেটা তোমাদেরকে লিখতে হবে। ওকে, তাহলে হয়ে যাবে। এরপর নেক্সট প্রশ্নটা দেখে নাও। এরপরে মান 6-এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো এখানে যে মান 6-এর প্রশ্নটা আছে, এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের গুরুত্বগুলি লেখো। তো এখানে কী কী গুরুত্ব, এইচডিআই সম্পর্কে কিন্তু এর আগের প্রশ্ন উত্তরে আলোচনা করা হয়েছে। এখানে শুধু কি আলোচনা করা হবে, গুরুত্বগুলো সম্পর্কে আলোচনা করব। তো পরীক্ষার জন্য এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দাগিয়ে রাখতে পারো। দেখো কি আছে, মানব উন্নয়ন সূচক আয়ু, শিক্ষা, মাথাপিছু আয়, এই উপাদানগুলির উপর নির্ভর করে। এর গুরুত্বগুলি হলো, দেখো কী কী গুরুত্ব পরপর আলোচনা করা হয়েছে। 1 নম্বর গুরুত্ব কি, এটি শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিবর্তে সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে। অর্থনৈতিক, দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো, অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিবর্তে কি সামগ্রিক উন্নয়ন, অর্থাৎ সমগ্র জাতির সামগ্রিক উন্নয়নের উপর চিত্র তুলে ধরছে কি এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। 2 নম্বর কি, বিভিন্ন দেশের মধ্যে তুলনা করার সুযোগ দেয়, অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে তুলনা করার সুযোগ দেয়। এই যে এটা একটু আগে আলোচনা করা হয়েছিল, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কি কোন দেশ প্রথম 1 নম্বরে, কোন দেশ সর্বনিম্ন স্তরে, এই যে আলোচনা করা, বা ভারতের স্থান কত, এই যে তুলে ধরলাম, একটু আগে কিন্তু আলোচনা করা হলো। সেগুলো কি করছে, বিভিন্ন দেশের মধ্যে এই যে তুলনা করা হচ্ছে, অর্থাৎ এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, কোন দেশের বেশি, কোন দেশের কম, কোন দেশটার কত হিউম্যান ডেভেলপ ইন্ডেক্সের মান, সেটা কিন্তু তুলনা করার সুযোগ করে দিচ্ছে। 3 নম্বর পয়েন্ট, নীতি নির্ধারণে সহায়তা করে, অর্থাৎ কোনো দেশের নীতি যে নির্ধারিত হয় সে এইচডিআই দ্বারা নির্ধারিত হয়।
4 নম্বর পয়েন্ট, সময়ের সঙ্গে একটি দেশের অগ্রগতি পর্যবেক্ষণ করতে সাহায্য করে। যে এক কথায় সমগ্র উন্নতি, মানে সময়ের ক্ষেত্রে কোন দেশ মানে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি, এটা কিন্তু পর্যবেক্ষণ করতে সাহায্য করে। আশা করি বিষয়টা বোঝা গেছে। নেক্সট যে প্রশ্ন আছে দেখে নাও। দেখো, জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গে শক্তির চাহিদা বৃদ্ধির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গে শক্তির চাহিদা বৃদ্ধির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো উত্তরটা আলোচনা করে দিচ্ছি। জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গে শক্তির চাহিদা বৃদ্ধির কারণগুলি হলো, দেখো জীবনযাত্রার মান যত উন্নত হচ্ছে বা উন্নয়ন করছে, সেক্ষেত্রে কিন্তু শক্তির চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে। তার কারণগুলো কি কি সে আলোচনা করা হলো। দেখো কি কারণ, প্রথম হচ্ছে গিয়ে জনসংখ্যা বৃদ্ধি। দেখো জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রতিটি মানুষের ন্যূনতম শক্তির চাহিদা মেটাতে গেলে বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হয়। দেখো জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে, মানুষের শক্তির চাহিদা কিন্তু দিন দিন তত বাড়ছে। তো সেই শক্তির চাহিদা মেটাতে গেলে কিসের প্রয়োজন? বিপুল মাত্রায়, প্রচুর মাত্রায় শক্তির প্রয়োজন হয়ে থাকে। নেক্সট হচ্ছে শিল্পায়ন। দেখো শিল্পায়নটা কি? ভারতের লৌহ ইস্পাত শিল্প, বস্ত্র উন্নয়ন শিল্প, ইলেকট্রনিক্স প্রভৃতি শিল্প দ্রুত গতিতে উন্নতি লাভ করছে। দেখো ভারতবর্ষ উন্নয়নশীল দেশ, সেই উন্নয়নশীল দেশের মধ্যে কি হচ্ছে যে লৌহ ইস্পাত শিল্প বা বস্ত্র বয়ন শিল্প বা ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের শিল্প কি করছে? দ্রুত গতিতে উন্নতি লাভ করছে। তার ফলে কি? তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে শক্তির চাহিদা। দেখো কোনো একটা দেশ যত উন্নত হবে, শিল্পের ক্ষেত্রে হোক বা অন্য কিছু ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে কিন্তু তার বেশি তাল মিলিয়ে কী হয়? শক্তির চাহিদা কিন্তু বাড়বেই। বিশ্বের প্রতিটি শিল্প উন্নয়ন দেশে জীবনশৈলীর উন্নত হওয়ার বেশি শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়। নেক্সট পয়েন্ট, নগরায়ন। দেখো কর্মসংস্থান উন্নত জীবনযাত্রার তাগিদে ভারতে মানুষ নগর অঞ্চলে বাস করে। নগরের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে মানুষের জীবনযাত্রার চাহিদা, ফলস্বরূপ শক্তির চাহিদাও বাড়ছে। দেখো কর্মসংস্থানের জন্য মানুষরা গ্রাম থেকে শহরের মধ্যে গিয়ে বেশি ভিড় করে, সেখানে কর্মসংস্থান, সেখানে জীবিকা নির্বাহের জন্য বেশি করে উপার্জনের জন্য সেখানে নগর অঞ্চলে কী হয়? তারা সেখানে বসবাস করে, এমনকি সেখানে তার বসবাস করার ফলে কী হয়? নগরায়নের জনসংখ্যা বৃদ্ধি পায়। এবার জনসংখ্যা যখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়? ক্রমশ শক্তির চাহিদা কিন্তু বাড়ছে। নেক্সট পয়েন্ট, কৃষি উন্নয়ন। দেখো খাদ্যের যোগান দিতে কৃষিকাজে উন্নতি দরকার। দেখো তোমরা প্রত্যেকে যেন কৃষিকাজ অর্থাৎ কৃষিজ ফসল আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি, ধান হলো, গম হলো, আরও বিভিন্ন রকম আছে। তো যাই হোক, তো এই কৃষিকাজের উন্নতি দরকার। এবার নিবিড় কৃষিকাজের ক্ষেত্রে বিভিন্ন কৌশলগুলি অবলম্বন করতে হবে। পর্যাপ্ত শক্তির প্রয়োজন। যদি উন্নত বলা হয়েছে কৃষিক্ষেত্রে বিভিন্ন কৌশল, অর্থাৎ বিভিন্ন কৌশল বলতে কি? উন্নত মানে ব্যবস্থাপনার মাধ্যমে বা উন্নত প্রযুক্তির মাধ্যমে যদি কৃষিকাজ করতে হয়, তার জন্য কিন্তু পর্যাপ্ত মাত্রায় শক্তির প্রয়োজন হয়। তাছাড়া কৃষিভিত্তিক শিল্প খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রেও ব্যাপক হারে শক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। দেখো কৃষিভিত্তিক কিছু বিভিন্ন ধরনের শিল্প আছে, যেরকম ধরে নাও পাটকে কেন্দ্র করে পাট শিল্প। তাছাড়া বিভিন্ন খাদ্য সামগ্রী যেরকম ভুট্টা বা ধান বা গম, এই সমস্ত খাদ্য থেকে কি বলবো, কৃষিজ ফসল থেকে বিভিন্ন প্রকার খাবার জিনিস তৈরি করা হয়। তাহলে সেরকম প্রক্রিয়াকরণের মাধ্যমে বিভিন্ন খাদ্য প্রস্তুত করা হয়। তাহলে সেক্ষেত্রে কি সেই খাদ্য প্রস্তুত করতে হলে কিসের প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ সেই খাদ্য প্রক্রিয়াকরণে কিসের প্রয়োজন হয়? যে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে, মেশিনারি ব্যবস্থার মাধ্যমে সেই বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ করে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করা হচ্ছে। তার ফলে কী হয়? সে মেশিনে কিসের প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়ে থাকে। তো সেক্ষেত্রে বলা যায় কৃষি উন্নয়ন এর ক্ষেত্রে কিন্তু শক্তির ব্যবহার কিন্তু অপরিহার্য। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে অর্থনৈতিক উন্নয়ন। দেখো এগুলো প্রতিটা পয়েন্ট তোমাদেরকে ভালো করে পরীক্ষায় লিখতে হবে, পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার লিখবে, তবেই কিন্তু 6 পাবে।
দেখো অর্থনৈতিক উন্নয়নটা কি, শিল্পায়ন, পরিবহন ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা প্রভৃতির মান উন্নয়ন হচ্ছে। এসব ক্ষেত্রে শক্তির চাহিদা কিন্তু অপরিহার্য হয়ে পড়ছে। শিল্পায়ন, পরিবহন ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা প্রভৃতির ক্ষেত্রে কিন্তু শক্তি কিন্তু একান্ত আবশ্যক প্রয়োজন। নেক্সট, জীবনশৈলীর পরিবর্তন। জীবনশৈলী পরিবর্তনটা কি, আধুনিক যুগে সব শ্রেণীর মানুষ শক্তির চাহিদা সমান নয়। পাশ্চাত্য প্রভাব ধরে কিছু ভারতীয়দের জীবনধারাতে শক্তি সম্পদের স্থান সর্বাগ্রে। যেমন কিছু শ্রেণী মানুষ বিদ্যুতের চাহিদা এমনটাই বেশি যে সাধারণ শ্রেণী মানুষ অনেকটা সময় ন্যূনতম বিদ্যুৎ চাহিদা থেকে বঞ্চিত হয়। বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। দেখো জীবনশৈলী পরিবর্তন করতে গিয়ে কী হয়, বিদ্যুতের চাহিদা কিন্তু দিন দিন বেড়ে চলছে। কিছু কিছু শ্রেণী মানুষ যেটা হচ্ছে নিজের চাহিদা মেটাতে তাদের যতটুকু বিদ্যুৎ দরকার সেটা হচ্ছে তার চেয়ে কিন্তু কম পাচ্ছে। আবার কিছু কিছু মানুষ শ্রেণী মানুষের যারা হয়তো সেই ন্যূনতম বিদ্যুৎ শক্তিটাও বা ন্যূনতম শক্তিটাও কিন্তু থেকে বঞ্চিত হচ্ছে। তো এটাই হচ্ছে কি জীবনশৈলীর পরিবর্তন। তো এই কটা পয়েন্ট তোমাদেরকে ভালো করে লিখতে হবে, তবেই কিন্তু নাম্বারটা ফুল পাবে। তো যাই হোক, ভিডিওটি আজকের এখানে শেষ করব। তোমাদেরকে জানিয়ে রাখি, সেকেন্ড সেমিস্টার কমপ্লিট নোটস পেতে যাও তাহলে নিচের দেওয়া যে নাম্বার আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি ঠিক সময় তোমাদের সঙ্গে যোগাযোগ করে নিব, কীভাবে নোটসগুলো দেওয়া হবে সেটা সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।